নদীরও রূপ আছে, প্রাণ আছে, আছে নিজস্ব ভাষা। কখনো শান্ত, কখনো আবার উত্তাল। আছে জোয়ারের উচ্ছ্বাস, ভাটার নিঃসঙ্গতাও। ভৈরব ও রূপসা ঠিক তেমনই দুই জীবন্ত নদী, যার বুকে জন্ম নিয়েছে একটি জনপদ, গড়ে উঠেছে বন্দর, বাজার আর মানুষের জীবন। এই নদীর জলেই মিশে আছে ইতিহাস, প্রকৃতি আর মানুষের প্রতিদিনের গল্প। ভোর হলে যে শহর নদীর শব্দে জেগে ওঠে, সেই শহরের নাম খুলনা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ নদীগুলোর একটি ভৈরব। মেহেরপুর থেকে যাত্রা শুরু করে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও খুলনা পেরিয়ে বাগেরহাট পর্যন্ত বিস্তৃত এই জলরেখা। সর্পিল গতির এই নদী একসময় ছিল প্রবল স্রোতের জন্য পরিচিত। ইতিহাসবিদদের মতে গঙ্গা পদ্মা ব্যবস্থার শক্তিশালী প্রবাহের সঙ্গে যুক্ত ছিল ভৈরব। সেই ভয়াল রূপ থেকেই এসেছে এর নামকরণ। খুলনার বুক চিরে বয়ে যাওয়া আর এক নদী রূপসা। ভৈরবের ধারাবাহিক প্রবাহ থেকে জন্ম নেওয়া এই নদী জোয়ার ভাটার ছন্দে প্রতিদিন বদলায় তার রূপ। স্থানীয় ইতিহাস বলে, ঊনবিংশ শতকে লবণ ব্যবসায়ী রূপচাঁদ সাহার খনন করা একটি খাল থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে রূপসা নদী। সময়ের সঙ্গে বদলে যায় তার বিস্তার, বদলে যায় আশেপাশের ভূগোল। 1855 মাঝামাঝি এই সময়ে এই খালটা কাটা হয়েছিল। এই খালটা যিনি কেটেছিলেন তিনি হচ্ছিলেন একজন লবণ ব্যবসায়ী। তার বাড়ি ছিল নড়াইলে এবং তার নাম ছিল রূপচাঁদ সাহা। তিনি দেখলেন যে 3.5 মাইল যদি একটা খাল আমি খনন করে দিই, তাহলে বড় বড় লবণের নৌকাগুলো এই খুলনার এই জায়গায় চলে আসতে পারে। তিনি কিন্তু স্ব-উদ্যোগে এই খালটা খনন করলেন, যেই খালটা পরবর্তীকালে রূপসা খাল হিসেবে পরিচিত হলো। কিন্তু বিষয়টা দাঁড়ালো এই যে যখন নদী প্রবাহ এই রূপসা খালের মুখে এসে দাঁড়ালো, তখন এই প্রবাহটা আর পূব দিকে না যেয়ে সরাসরি দক্ষিণ দিকে এটা চলা শুরু করলো। করতে করতে একসময় হলো কি, এই ভৈরব নদীর যেটা 18 বাঁকি আমরা বলি, এটা ক্রমান্বয়ে শীর্ণকায় হয়ে যায় এবং রূপসা খাল ক্রমান্বয়ে স্ফীতকায় হয়ে যায়। অর্থাৎ আমি যদি ব্রিটিশ আমল থেকে বর্তমান হাল নাগাদ পর্যন্ত ধরি, তাহলে খুলনা নগরীর বেড়ে ওঠা কিংবা খুলনা নগরীর বর্তমান জায়গায় যাওয়া ভৈরব এবং রূপসা নদী দুটোকে ঘিরেই। ভোর হওয়ার আগেই নদী পাড়ে শুরু হয় আর এক পৃথিবী। কারো হাতে জাল, কারো হাতে বৈঠা, কারো মাথায় মাছ ভর্তি ঝাঁকা। রূপসা পাইকারি মৎস্য আড়ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় মাছ বাজার। সাগর, সুন্দরবন, নদী আর বিলের মাঝে প্রতিদিন সরগরম হয়ে ওঠে এই ঘাট। আমাদের এইটা হচ্ছে খুলনা জেলার বৃহত্তর সাদা মাছের একটা আড়ত। আমাদের এইখানে খরিদ্দার খুলনা জেলার থেকে সমস্ত খরিদ্দারগুলো আমাদের এই বাজারে আসে। এইটা ফজরের নামাজের পরে শুরু হয়, এদিকে 9টা পর্যন্ত, আবার শুরু হয় বেলা 2টার পরে। আগে তো এই নদীতে ভালো ভালো মাছ পাওয়া যেত, বহু কিছু পাওয়া যেত, এখন কিন্তু কোনো মাছে পাওয়া যায় না। আমাদের অঞ্চল থেকে কিন্তু প্রচুর পরিমাণ হিমায়িত চিংড়ি মাছ রপ্তানি হয়। আমরাই একমাত্র অঞ্চল যেখানে মিষ্টি পানি এবং লবণ পানির সংমিশ্রণে এমন একটা জায়গা তৈরি হয়েছে যেখানে ম্যানগ্রোভ ফরেস্ট সৃষ্টি হয়েছে। আর এখান থেকেই আমাদের এই মৎস্য আহরণের যে মূল উপাদান, পোনা থেকে শুরু করে সব কিছুই ঘের এই নদী কেন্দ্রিক। এখান থেকে মাছ আসে,
সেই মাছ হিমায়িত করে বিদেশে রপ্তানি করা হয় এবং এই রপ্তানির অন্যতম একটা আয় এই অঞ্চল থেকে আসে। এখানে প্রতিদিন ট্রলার চালান মোহাম্মদ ইউনুস। বছরের পর বছর নদীর স্রোত, ঢেউ আর জোয়ার ভাটা দেখেই কেটেছে জীবন। তার মতো আরও অসংখ্য মাঝি, জেলে আর শ্রমজীবী মানুষের কাছে নদী মানে শুধু পানি নয়, নদী মানে সংসার। নদী আমার মায়ের সমান, এই দিয়ে 2 টাকা ইনকাম করি, এছাড়া বাহার ছাড়া আমার কোনো ইনকামের রাস্তা নেই। এই আমরা যদি হ্যান্ডেল মারি তার টাকা হবে, হ্যান্ডেল না মারলে টাকা হবে না। এখন তো মনে করেন আমরা মাছ পোনা ধরে টুকটাক খাচ্ছি, ধার দেন হইয়া হইলো চলতেছে, আল্লাহ চালাচ্ছে। কিন্তু একসময় আমার অবস্থা ওই হবে কি, তো হয়তো একটা ভ্যান কিনে কষ্ট মষ্ট করে কিস্তি মিস্তি উঠে চালাইতে হবে, নাইলে অন্য কাজের দিকে যাইতে হবে। গম উড়াইতাম, চাউল উড়াইতাম, পাথর উড়াইতাম, সিমেন্ট উড়াইতাম, বালি উড়াইতাম, কয়লা উড়াইতাম, আবার এখান থেকে কয়লা ডেলিভারি দিতাম, গম চাউল ডেলিভারি দিতাম, পাথর ডেলিভারি দিতাম, পাট নামতো, এখানে 20 বলছিল, স্কেল গার্ড ছিল। এখন কোনো কিছুই ব্যবহার করা হচ্ছে না, কোনো কিছুই আসে না, আমদানি রপ্তানি সব বলতেই কাজকাম বন্ধ। কিন্তু বদলে যাচ্ছে নদী, কমছে নাব্যতা, কমছে মাছ। জেলেদের ভাষায় নদী যেন অসুস্থ হয়ে পড়েছে। যেখানে একসময় জাল ফেললেই মিলত মাছ, এখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফিরতে হয় খালি হাতে। নদীরই আমাকে জীবন, হ্যাঁ, আমরা এই মাছ ধরেই সংসার চালাই, আবার চলে না, এইভাবেই চলে। অবসর সময় যাতে নিজের একটু বেকারত্ব দূর হয়, নিজের পড়াশোনা যাতে নিজে চালাতে পারি, সেই জন্য আর কি নদীতে আসা। এ জায়গা মাছ আর মাছ ছিল, মনে করেন আপনি 90 সালে যান, 95-তে যান, 2000 সালেও ছিল। 25 বছরের ডিস্টেন্সে যা হয়েছে, আর 20 বছরের ব্যবধানে আর হয়তো কিছু থাকবে না। শুধু জীবন জীবিকা নয়, খুলনার বড় একটি অর্থনীতিও নির্ভর করে এই নদীপথের ওপর। মোংলা বন্দরের পণ্য নদীপথে পৌঁছে যায় শিল্প কারখানায়, আবার এখান থেকেই দেশের নানা প্রান্তে যায় বিভিন্ন পণ্য। দক্ষিণাঞ্চলের অর্থনীতির রাজধানী হিসাবে বা কেন্দ্র হিসাবে ধরা হয় এখন এই মুহূর্তে নোয়াপাড়াকে। এই নোয়াপাড়া ভৈরব নদীর উপরে অবস্থিত। এখানে মংলা বন্দর থেকে যে আমদানিকৃত খাদ্যপণ্য, সার, ক্লিংকার, সিমেন্ট, কয়লা, যত যা কিছুই আছে, এগুলোকে উত্তরবঙ্গ সহ সারা দেশেই এখান থেকেই যাওয়া আসা করে। নদী আমাদের একান্ত প্রয়োজন, নদী ছাড়া কোনো উপায় নাই। এই ব্যবসা চালাইতে হইলে এই ব্যবসায় কমপক্ষে 40, 42, 44টা ডকিয়েট আছে। আমার মনে হয় কমপক্ষে 40-50 হাজার মানুষ এখানে কর্মসংস্থান হয়। কিন্তু যদি এই শিল্প নষ্ট হয়ে যায়, এই নদীর যদি কোনো কারণে যদি নদীর কোনো অসুবিধা হয়, তাহলে দেখা যায় এই শিল্পটা বন্ধ হয়ে যাবে। হাজার হাজার মানুষ কর্মবিমুখ হয়ে যাবে, মানুষ পথে নেমে যাবে। যে নদী খুলনাকে দিয়েছে পরিচয়, সেই নদী আজ সংকটে। 2 তীরে গড়ে ওঠা অসংখ্য শিল্প কারখানার বর্জ্য মিশছে নদীতে। বাজারের আবর্জনা, ড্রেনের কালো পানি আর নৌযানের তরল বর্জ্যে দূষিত হচ্ছে ভৈরব ও রূপসা। একেবারে দখল এবং দূষণের এক ধরনের বলা চলে যে উৎসব চলছে, এবং এখানে মানুষ তার সচেতনতার জায়গা বলি, সেই জায়গাগুলোতে আসলে নাই। প্রশাসন নীরব। তালিকা হয়, মাঝে মধ্যে আমরা জানতে পারি গণমাধ্যমের মাধ্যমে যে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন বা এ বিষয়ে ব্যবস্থা নেবেন, কিন্তু আসলে পরবর্তীতে তার কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখি নাই। গভর্নমেন্ট না দেখার কারণে তো আমাদের এই নদীপথ মনে করেন বন্ধ হয়ে গেছে। এখন আমরা তো চাই ইনশাল্লাহ, কারণ আমাদের এই বর্তমান সরকার কিংবা বিগত সরকার ধারাবাহিকভাবে যে একটা রুটিন আছে, ওই চলমান রুটিনটা যদি এই যে ইতিমধ্যে কিন্তু আমাদের একটা স্যাংশন হয়েছিল, এই উপকূলীয় অঞ্চল যারা আছে, আপনি অবশ্যই হয়তো বা দেখছেন ওই 5 নম্বর ঘাটে, 6 নম্বর ঘাটে সুন্দর একটা পরিবেশ করে দিচ্ছে। হ্যাঁ, চরগুলো সুন্দর করে কেটে একটা পরিবেশ করছে, বিভিন্ন জায়গা থেকে মনে করেন যাতায়াতের একটা সুব্যবস্থা করার জন্য। হঠাৎ করে এই গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে স্টপ হয়ে গেছে। আমরা চাই ওইটা আবার সচল থাকবো। সচল হয়ে যাওয়ার গেলে আমাদের ওখান থেকে বাইরে থেকে আসবে, যাবে, একটা সুন্দর পরিবেশে আমরা সবাই সেবা দিতে পারবো।
আমরাই কিন্তু নদীকে দূষণ করে ফেলেছি, বিভিন্ন শিল্প কারখানার মাধ্যমে হোক, মনুষ্য বর্জ্যের মাধ্যমে হোক, যে কোনো বর্জ্যের মাধ্যমে হোক, আমরা ওইটাকে ঠিক সেইভাবে আমরা লালন করতে পারছি না, বিধায় নদীটা কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। নদীর যে সংযোগ খালগুলো ছিল সেগুলো কিন্তু আমরা দখল করে ভরাট করে ওইটাকে রাস্তা করেছি, কোথাও কোথাও ঘরবাড়ি করেছি, কোথাও চিংড়ি চাষ করছি, নানানভাবে কিন্তু এটার অপব্যবহার করে আমরা নদীর যে অবাধ প্রবাহ বা নদীর যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটিকে আমরা নষ্ট করে ফেলেছি। এতে করে কিন্তু আমরা দিনে দিনে আমরা সবাই দেখছি যে আমাদের চোখের সামনে রূপসা বলি, ভৈরব বলে এগুলো কিন্তু মারা যাচ্ছে। সব মিলে আমরা যদি দখল ও দূষণমুক্ত করতে পারি তাহলে হয়তো আমাদের নদী বাঁচবে এবং আমাদের এই জনপদ বাঁচবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে। থেকে নদী দুইটা ভাগ হয়ে একটা যশোরের দিকে গেছে, একটা নড়াইলের দিকে। এখান থেকেই কিন্তু ওই সিলটেশন শুরু হয়েছে এবং নদীর প্রবাহ আস্তে আস্তে থেমে যাচ্ছে। মূল কারণগুলো আসলে উৎস বন্ধ হয়ে যাওয়া, এই কারণেই এই প্রভাব কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদেরকে আসলে উৎসগুলো পুনরুদ্ধার করতে হবে, তাহলে এই নদীগুলো আমরা রক্ষা করতে পারবো। সে বিষয়ে আমাদের আসলে বড় ধরনের পরিকল্পনা বাংলাদেশ সরকারের আছে এবং ইতিমধ্যেই দেখছেন খাল খনন শুরু হয়েছে এবং আমাদের নদী খনন তো অব্যাহতভাবে চলছেই। দূষণের পাশাপাশি বাড়ছে দখল, নদীর পার ভরাট করে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা। বিআইডব্লিউটি এর তালিকা অনুযায়ী ভৈরব ও রূপসার দুই তীরে রয়েছে 1000-এর বেশি অবৈধ স্থাপনা, কিন্তু উচ্ছেদ অভিযান শুরু হলেও থেমে গেছে মাঝপথে। অবৈধ দখলদারের তালিকা যেহেতু 2019 সালের, এটা হালনাগাদ করার জন্য আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটি যৌথভাবে খুব দ্রুতই আবার এই অবৈধ দখলদারের তালিকা হালনাগাদ করে আমরা উচ্ছেদ প্রক্রিয়া শুরু করব এবং আশা করছি আমরা ইনশাল্লাহ 1 মাসের মধ্যেই আমরা এই প্রক্রিয়া দৃশ্যমান অগ্রগতি দেখতে পাব। প্রশ্ন উঠেছে, কোন শক্তির বলে টিকে আছে এই দখলদারিত্ব? তারা দিচ্ছে প্রশ্রয়, কেন বছরের পর বছর অভিযান কেবল কাগজে সীমাবদ্ধ? বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ পরিকল্পনা আর পরিচর্যা পেলে ভৈরব ও রূপসা হয়ে উঠতে পারে দেশের অন্যতম পর্যটন অঞ্চল। বাংলাদেশে অন্যান্য অঞ্চলে যদি যান, সেখানে পাহাড়, সাগর, চা বাগান বা অন্যান্য ক্ষেত্রে পর্যটন, আমাদের পর্যটনটা নদীকেন্দ্রিক এবং এই নদীর উপরে ভর করেই এই অঞ্চলে আমাদের শুধু পর্যটন আমরা ব্যবসা করে আমরাই লাভবান না, আমাদের সাথে সংশ্লিষ্ট সবাই, মানে মুদিবাজার থেকে শুরু করে বাচালা থেকে শুরু করে বাস কোম্পানি থেকে ট্রলার মাঝি, সবাই আমাদের দ্বারা উপকৃত হচ্ছে। নদীর সৌন্দর্য, ইতিহাস আর অর্থনীতি ঘিরে বদলে যেতে পারে খুলনার চেহারা। আমাদের নদীর দুপাশে যে ওয়াক হয়ে থাকতে পারে, আমরা যদি মনে করি এই নদীর পাড় যেমন আমাদের 7 নম্বর ঘাটটা করে দিয়েছে, এরকম যদি আমরা একেবারে বোটে কাটা জলমার এই পাশটা শুরু করে ফুলতলার আগ পর্যন্ত এই নদীটাকে যদি সংরক্ষণ করা যায়, তাহলে কিন্তু আমাদের বুড়িগঙ্গার মতো এই হাহুতাশ করা লাগবে না। এই নাব্যতা সংকট দূরীকরণে ইতিমধ্যেই কিন্তু আমাদের ফুলতলা এবং নওপাড়া অংশে আমাদের 4টি ড্রেজার খনন কাজ অব্যাহত রেখেছে। আর আমাদের এই খুলনা অঞ্চলে যে সমস্ত জায়গায় নাব্যতা সংকট আছে সেগুলো চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে আমরা এই নাব্যতা সংকটের জন্য ড্রেজিং কাজ পরিচালনা করব। শহরের নদীগুলোকে আমরা খনন করে পুনর্খনন করে আমরা এটাকে জীবন্ত করতে চাই, আগের জায়গায় ফিরিয়ে আনতে চাই। এই নদীপথকে আমরা নতুন করে আমরা নাব্যতা ফিরিয়ে আনতে চাই, সেই পরিকল্পনা আমাদের আছে। অচিরেই আমরা এই কাজটি করব। এছাড়া ময়ূর নদ, খুলনা মানুষের জীবন, সেই ময়ূর নদকে আমরা সুন্দরভাবে সাজাতে চাই, এই টুরিস্ট স্পট হিসেবে আমরা গড়ে তুলতে চাই। একদিকে মোংলা, আরেকদিকে সাতক্ষীরার অর্ধেক, এই বিস্তৃত এলাকা নিয়ে খুলনা নতুন সাথে সজ্জিত হবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করছি। আমরা সফল হবে, মানুষের জীবন জীবিকা আগের মতো ফিরে আসবে এবং সুন্দর একটি শান্তির শহর, স্বপ্নের শহর, নিরাপদ শহর হিসেবে আমরা খুলনাকে বাস্তব রূপ দেবো ইনশাআল্লাহ। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। ভৈরব আর রূপসা শুধু খুলনার পাশ দিয়ে বয়ে চলে না,
মিশে আছে মানুষের স্মৃতিতে, জীবিকায় আর অস্তিত্বে। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধড়ফড়াইয়া রে। এই নদী মানুষকে শেখায় অপেক্ষা করতে, লড়াই করতে, আবার নতুন করে শুরু করতেও। তাই যতদিন রূপসা আর ভৈরব বেঁচে থাকবে, ততদিন খুলনার বুকে টিকে থাকবে এক নদীমাতৃক জীবনের ইতিহাস। ও রে সম্পানে নায়া আমায় দে রে দে ভিড়াইয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া।